নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের এই লাইনে লাস্ট ট্রেন রাত 11:30টায়। নেহাত দৈব দুর্বিপাক না হলে লাস্ট ট্রেনে আমরা কেউই চাপি না। সেবার মধ্যমগ্রাম থেকে আমার এক বন্ধুর বিয়েতে নেমন্তন্ন খেয়ে ফিরছিলাম। তখন ছিল শীতকাল, তার উপর ফিরতেও রাত হয়ে গেল অনেক। স্টেশনে এসে দেখি লাস্ট ট্রেন সবুজ সংকেত পেয়ে ছাড়বার উপক্রম করছে। আমি ছুটে গিয়ে একটা বগিতে উঠে পড়তেই ট্রেনটা ছেড়ে দিল। আমি রামরাজাতলায় নামি। হাওড়া থেকে মাত্র দুটো স্টেশনের পরেই রামরাজাতলা। এমন কিছু দূরও নয়, কিন্তু মুশকিল হলো ট্রেনে উঠে সহযাত্রী হিসাবে কাউকেই পেলাম না। পুরো বগিটা একেবারে শুনশান। ভয় করতে লাগলো খুব, কেননা দিনকাল খুব খারাপ। বিশেষ করে টিকিয়াপাড়ায় সমাজবিরোধীদের দৈরাত্ম্য খুব। যদি কেউ সেখানে ওঠে এবং বদমতলব প্রয়োগ করে তাহলে উপায়, একা আমার পক্ষে তাদের প্রতিহত করা কখনোই সম্ভব নয়। এই লাইনে ট্রেনের সময় বলে কিছুই নেই, তার উপর ধীরে ধীরে চলে, নীতিতে চলে। তাই ধীরস্রোত গতিতে চলতে লাগলো ট্রেন। যেতে যেতে খানিক পরেই আলো নিভে অন্ধকার হয়ে গেল। সে কি ভীষণ অন্ধকার! দুটি পাওয়ার স্টেশনের আউট অফ কানেকশনের জন্য এইখানে প্রতিদিনই এই রকম হয়। খানিক যাওয়ার পর আবার আপনা থেকেই আলো জ্বলে ওঠে। এইবারও তাই হলো। আলো জ্বলতেই আমি অবাক বিস্ময় দেখলাম এক সুন্দরী ভদ্রমহিলা অত্যন্ত সাদামাটা পোশাক পরে কামরার মাঝামাঝি জায়গায় জানলার ধারে গালে হাত দিয়ে চুপচাপ বসে আছেন। ভদ্রমহিলার বয়স খুব বেশি হলেও 30-35-এর উপর, কখনো না। এই প্রচণ্ড শীতে খোলা জানলার ধারে উনি যে কি করে বসে আছেন তা আমি ভেবে পেলাম না। সবচেয়ে রহস্যের ব্যাপার হলো উনি উঠলেনই বা কখন, নাকি আমার চোখের ভুল। তাড়াতাড়ি ছুটে এসে ট্রেন ধরেছি বলে আদৌ ওকে লক্ষ্য করিনি। হয়তো তাই হবে। তবুও আমি একা থাকায় নিঃসঙ্গতা দূর করবার জন্য আমার সিট ছেড়ে এগিয়ে গিয়ে তার মুখোমুখি বসলাম। ভদ্রমহিলা একবার ফিরেও তাকালেন না আমার দিকে। অবশেষে আমি নিজেই আলাপ জমাতে গেলাম তার সঙ্গে। বললাম, কি ব্যাপার, আপনার সঙ্গে কেউ নেই? এত রাতে একা একা কোথায় যাচ্ছেন? ভদ্রমহিলা একইভাবে বসে রইলেন, কথার উত্তরও দিলেন না আমার। এমনকি আমার দিকে চেয়েও দেখলেন না পর্যন্ত। আমি আবার বললাম, কিছু মনে করবেন না, দিনকাল খারাপ, তাই বলছি। আমারও একা যেতে ভয় করছে। অথচ আপনি? ভদ্রমহিলা এবারও নিশ্চুপ। ফলে আলাপ আর জমল না আমাদের। দরকারই বা কি? ট্রেন টিকিয়াপাড়ায় থামলো। একবার ভাবলাম নেবে গিয়ে গার্ড কম্পার্টমেন্টের পাশে উঠি। আবার ভাবলাম আর তো মাঝে একটা স্টেশন, তারপরেই রামরাজাতলা, একেবারে সেখানেই নামবো। তাই চুপচাপ বসে রইলাম। বসে বসে ভদ্রমহিলার দিকে তাকিয়ে নানা রকম চিন্তা ভাবনা করতে লাগলাম। মনে মনে আহত হলাম একটু। কারোর সঙ্গে যেচে কথা বলতে গেলে তিনি যদি উত্তর না দেন বা এড়িয়ে যান তাহলে খুবই অসম্মান বোধ হয়। যাই হোক, উনি কথা বলুন আর নাই বলুন, আমার কি এসে যায়? আমি তো মনের মধ্যে কোনো বদ উদ্দেশ্য নিয়ে কথা বলতে যাইনি। একা কোনো মহিলাকে রাতের গাড়িতে এইভাবে দেখলে কৌতূহল একটু হয় আর কি। বিশেষ করে উনি যখন একজন ভদ্র মহিলা। সিগন্যাল না পেয়ে ট্রেন দাসনগরে ঢোকবার মুখেই
থেমে গেল। সেও প্রায় 10 মিনিটের মতো। তারপর দাসনগর পেরিয়ে রামরাজাতলায় ঢোকবার মুখে বেলতলা ক্রসিংয়ে আবার একবার, তারপর রামরাজাতলা পার হতেই সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেন ছাড়া মাত্রই আমার খেয়াল হলো এ কোথায় চলেছি আমি। আমার তো রামরাজাতলায় নামবার কথা। ওই মহিলার দিকে মনোনিবেশ করাই এমনই অন্যমনস্ক হয়ে পড়েছিলাম যে নিজের স্টেশনই ছেড়ে এলাম। আমি আর কোনো রকম ভাবনা চিন্তা না করে চলন্ত ট্রেন থেকেই লাফিয়ে নামতে গেলাম। যেই না নামতে যাব অমনি হঠাৎই সেই ভদ্রমহিলা উঠে এসে একটা হাত ধরে টান দিয়েছেন আমার। ট্রেন তখন প্ল্যাটফর্মের বাইরে। আমি খুবই বিরক্ত হয়ে বললাম, দিলেন তো আমার নাবার সুযোগটা নষ্ট করে। এখন আমি কি করব? সাঁতরাগাছিতে নামলে যেভাবেই হোক পাড়ার ভিতর দিয়ে পুকুরের তাড়াকে হেঁটেও আমি বাড়ি পৌঁছাতে পারতাম। এখন আমার সে উপায়টুকু রইল না। ভদ্রমহিলা আমার কথা কোনো উত্তর না দিয়ে আবার গিয়ে বসলেন সেই জানলার ধারে। আমি প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে মৌরিগ্রামে নেমে পড়লাম। ট্রেন চলে গেলে আপ প্ল্যাটফর্ম থেকে ডাউন প্ল্যাটফর্মে এসে স্টেশন মাস্টারের ঘরের দিকে আমি গেলাম। আজ রাতে হাওড়া যাওয়ার আর কোনো ট্রেন নেই, ফলে বাধ্য হয়েই এখানে রাত কাটাতে হবে। একেবারে শেষ রাতে একটা লোকাল ট্রেন আসে অবশ্য, সেও তো 3-4 ঘন্টার ব্যাপার। আমার চোখ ফেটে যেন জল এলো। আমি স্টেশন মাস্টারের কাছে গিয়ে আমার অবস্থার কথা জানিয়ে রাতটুকুর মতো তার কাছে আশ্রয় চাইলাম। ভদ্রলোক আমাকে বিমুখ করেননি, তার ঘরে একটু বসবার ব্যবস্থা করে দিলেন আমায়। সারা রাত সেই দুঃসহ শীতে মশার কামড় খেয়ে কী করে যে কাটলো তা আমার মতো অবস্থায় যিনি পড়েছেন তিনি একমাত্র ভালো জানেন। বহু কষ্টে 3-4 ঘন্টা অপেক্ষা করবার পর শেষ রাতে একটা মেচেদা লোকাল পেয়ে গেলাম। এই ট্রেনে অবশ্য লোকজন যথেষ্টই ছিল, এদের মধ্যে ব্যাপারই বেশি, তাই আর কোনো অসুবিধা হলো না। মৌরিগ্রাম থেকে রামরাজাতলা মাত্র 9 মিনিটের পথ। ট্রেন থেকে নেমে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপর স্টেশন থেকে বাড়ি যখন ফিরলাম তখন দেখলাম বাড়ির লোকেদের চোখ মুখ রীতিমতো দুশ্চিন্তার ছাপ। সারা রাত একজন মানুষ বাড়ি না ফিরলে যা হয় আর কি। যাই হোক, আসল ব্যাপারটা বাড়িতে আমি সম্পূর্ণ চেপে গেলাম। বললাম কাল রাতে ফিরতে দেরি হওয়ার লাস্ট ট্রেনটা একটুর জন্য মিস করি, তাই সারা রাত হাওড়া স্টেশনে পড়ে থেকে ভোরের প্রথম ট্রেন পেয়েই আসছি। এই বলে বিছানায় শুয়ে তেরে একটা ঘুম দিয়ে শরীরটাকে ঝরঝরে করে নিলাম। এই কাহিনীর এখানেই সমাপ্তি ঘটলে এটা আর গল্প হতো না। এই ঘটনার কিছুদিন পরেই টিকিয়াপাড়ার কাছে নটবর পাল রোডের একটা বাড়িতে আমার ভাগিনের জন্য মেয়ে দেখতে গেলাম। মেয়েটি সুন্দরী না হলেও চলনসই। আমাদের পছন্দ হওয়ার ব্যাপারটাও ওদের জানিয়ে দিলাম। তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে। আমাদের মতামত জেনে কন্যাপক্ষের লোকেরা পরমানন্দে দোতলায় নিয়ে গেলেন মিষ্টিমুখ করাতে। এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল। অন্ধকারে ভরে গেল চারিদিক। আর ঠিক তখনই যা দেখলাম তাতে সারা গায়ে কাঁটা দিয়ে উঠল আমার। ঘরের দেওয়ালের মাঝামাঝি জায়গায় একটা ছবি টাঙানো ছিল। সেই অন্ধকারের ছবিটা যেন হঠাৎ কীরকম স্পষ্ট হয়ে উঠল। দেখলাম এই ছবি আর কারণ নয়, সে রাতে ট্রেনের কামরায় দেখা সেই ভদ্র মহিলার। সবচেয়ে আশ্চর্য, ছবির মুখ আমার দিকে তাকিয়ে হাসছে, তার চোখের পাতা পড়ছে, ঠোঁট দুটো নড়ছে। আর কিছুই আমার মনে নেই। সামান্য কিছুক্ষণের জন্য সংজ্ঞাহীন হয়ে
পড়েছিলাম। পরে অবশ্য খবর নিয়ে জেনেছিলাম ওই ভদ্রমহিলার মেয়েটির মা বছরখানেক আগে মানসিক ভারসাম্য হারিয়ে টিকিয়াপাড়ায় কাশশেটের কাছে ট্রেন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।